থেকে স্বাগতম জানাচ্ছি আটকান্দি মসজিদ থেকে অথবা নীলকুঠি মসজিদ নামে পরিচিত নরসিংদী জেলা রায়পুরাতে অবস্থিত আটকান্দি গ্রামে আটকান্দি মসজিদটি। আজকের আমার এই ভিডিওটা থাকবে আটকান্দি মসজিদকে নিয়ে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর মন্তব্য জানাবেন একটু। চলুন দেখাই আটকান্দি মসজিদ বা নীলকুঠির মসজিদ। নরসিংদীর ঐতিহাসিক আটকান্দি মসজিদ, অনেকে আবার নীলকুঠির মসজিদ নামেও পরিচিত। শতাব্দীকালের আগে মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা আলিমুদ্দিন নামে স্থানীয় একজন জমিদার। তিনি ছিলেন বগুড়ার নবাব আব্দুর রহিমের চৌধুরীর জামতা। আলিমুদ্দিন খুবই ধার্মিক ছিলেন। তিনি ছিলেন ইসলামিক শিক্ষায় শিক্ষিত। দেওবন্দ হতে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে ঢাকায় এক মাদ্রাসা শিক্ষকতা করেন তিনি। রায়পুরা উপজেলায় আমিরগঞ্জ ইউনিয়নের আটকান্দি গ্রামে মেঘনা নদীর পাড়ে আলিমুদ্দিন মসজিদটি প্রতিষ্ঠা করেন। মসজিদটির পাশে রয়েছে মাওলানা আলিমুদ্দিনের স্ত্রী অর্থাৎ নবাব আব্দুর রহিমের চৌধুরী মেয়ের কবর। কথিত আছে স্ত্রীর প্রতি ভালোবাসা এবং আবেগ থেকেই মাওলানা আলিমুদ্দিন এই মসজিদটি নির্মাণ করেন। আমি যে মুহূর্তে গিয়েছিলাম এই মসজিদটিতে, তখন সংস্করণ কাজ চলছিল, অর্থাৎ দেওয়ালে সংস্করণ চলছিল। সেই সময় অনেক দিনে পুরনো হওয়ার কারণে মসজিদটির সেই জুলুস নেই। জুলুস ফিরানোর জন্য রঙের কাজ চলছিল। তো প্রতিদিনই এই ঐতিহাসিক মসজিদটি দেখতে অনেক ঐতিহ্যপ্রেমী এবং ভ্রমণ পিপাসু মানুষজন ছুটে আসেন। আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর ও আটকান্দি গ্রামের সামনে দিয়ে প্রবাহিত মেঘনার শাখা নদী। এই নদীতে ছোট ছোট নৌকা করে মানুষজন নদীর এই পার থেকে অন্য পারে চর আড়িয়ালখা ইউনিয়নের বটতলী গ্রামে আসা যাওয়া করছেন। নদীর জেলেরা জাল ফেলে মাছ ধরছেন। এই শাখা নদীগুলো ঘেঁষে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক আটকান্দি মসজিদ। মসজিদ দেখতে আগ্রা তাজমহলের মতো, চতুর্দিকে সবুজের সমারোহ। গ্রামের এক পাশে নদীর কাছে হওয়ায় সবসময় নীরবতা আচ্ছন্ন থাকে মসজিদের এলাকা পরিবেশ। মসজিদটির সামনে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মসজিদটির 34টি খিলানের উপর দাঁড়িয়ে আছে। খিলানের উপরের অংশ কারুকাজ, 2 ফুট পুরু দেওয়াল, পাথানো পাথর বসানো মেঝে, মেহরাব জোড়ে মোজাইক পাথর বসানো, বিভিন্ন ফুলের দৃষ্টিনন্দন কাজ, আঁকা হয়েছে গাছের পাতা, সাদা আর নীল রঙের কারুকাজ চোখ জুড়িয়ে দেয়। গম্বুজ আছে 8টি, মূল মসজিদে রয়েছে 3টি, মাঝখানটিতে অপেক্ষাকৃত বড় গম্বুজ। মূল মসজিদের বাইরে রয়েছে 5টি গম্বুজ। এগুলো মসজিদের গম্বুজ থেকে কিছুটা ছোট। মসজিদের বারান্দা দিয়ে মূল মসজিদের প্রবেশ দরজা আছে 5টি। বারান্দার 2 পাশে 2টি, ভিতরে প্রবেশ পথ 3টি। পাশেই মসজিদটির নির্মাতা মাওলানা আলিমুদ্দিনের স্ত্রী সাদাতুন নেসার কবর। তার উত্তর পাশে রয়েছে মসজিদটির ইমামে থাকার ঘর। খুবই কারুকাজপূর্ণ মসজিদটির মিম্বারের অংশটুকু। আপনারা দেখছেন, এটা হচ্ছে মিম্বারের সামনের অংশটুকু। মসজিদটির যাওয়ার সহজ উপায় হচ্ছে ঢাকা থেকে বাস বা ট্রেনে যেভাবে যাওয়া যায়। ঢাকা মহাখালী, সায়দাবাদ কিংবা টঙ্গী বাস স্ট্যান্ড থেকে নরসিংদী পুরাতন বাস স্ট্যান্ডে চলে যাবেন। সেখান থেকে রিক্সা নিয়ে আরশিনগর সিএনজি স্টেশনে এসে সিএনজি থেকে সেখান থেকে আটকান্দি মসজিদ অটোতে যাওয়া যায়। ঢাকা থেকে ট্রেন চাইলেও যেতে পারেন। নরসিংদী রেল স্টেশন থেকে সিএনজি করে আমিরগঞ্জে হয়ে নীলকুঠি মসজিদ বা আটকান্দি মসজিদ নামে পরিচিত একদিনে অনায়াসে আসা যাওয়া যায়। আমার
এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, আশা করি অবশ্যই শেয়ার করবেন, যাতে এরকম আরো পরবর্তী ভিডিও পেতে পারেন। ভিতরে অনেক কারুকাজপূর্ণ, অনেক সুন্দর নকশা আঁকানো রয়েছে মসজিদের ভিতরে অংশটুকু। নরসিংদী জেলায় আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে, আপনারা অনায়াসে একদিন ঘুরে আসার মতো। নরসিংদী ঢাকা থেকে খুব কাছে হওয়ার কারণে একদিনই অনায়াসে ঘুরে আসা যায়। এই হচ্ছে বাইরের অংশ, দরজা, ভেতর থেকে বাইরের দরজা। আগে যেভাবে দরজাটি ছিল এইভাবে রয়েছে, সংস্করণ করা হয়নি। এই হচ্ছে ওনার কবর। নরসিংদী বেলাবু উপজেলা, ওয়ারী এবং বটেশ্বর পাশাপাশি দুটো গ্রাম। আকারে ওয়ারী বৃহত্তম। ওই গ্রামে দুটো প্রায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত। 1933 খ্রিস্টাব্দে ডিসেম্বরে ওয়ারী গ্রামে শ্রমিকরা মাটি খননকালে একটি কলসি সঞ্চিত মুদ্রা ভাণ্ডার আবিষ্কার করেন। স্থানীয় স্কুল শিক্ষক হানিফ পাঠান সেখান থেকে 20-30টি মুদ্রা সংগ্রহ করেন। এগুলো ছিল বঙ্গভারতীয় প্রাচীনতর রৌপ্য মুদ্রা। এইভাবেই ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নির্দেশনা সংগ্রহ শুরু হয়। ওয়ারী বটেশ্বর প্রত্নবস্তু খননের প্রায় 2500 বছরের প্রাচীন দুর্গনগর। বন্দর, রাস্তা, পার্শ্ব রাস্তা, পোড়ামাটির ফলক, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতি, মুদ্রা ভাণ্ডার সহ উপমহাদেশের প্রাচীনতম ছাপালঙ্কিত রূপমুদ্রা আবিষ্কৃত হয়। উল্টো পিরামিড আকৃতির স্থাপনাটি নিয়েও বিশেষজ্ঞ স্থপতিরা ইতিমধ্যে গবেষণা শুরু করেছেন। এখানে পাওয়া 4টি পাথরের নির্দেশনা প্রস্তর যুগে বলে কেউ মনে করা হয়। নব্যপ্রস্তর যুগের হাতিয়ার প্রাপ্তির আলোকে অনুমান করা হয় যে খ্রিস্টপূর্বের 2য় সহস্রাব্দের মাঝামাঝি সময়ে এগুলো এখানে ব্যবহার হয়ে থাকতে পারে। বিপুল পরিমাণ লৌহ কুঠার ও বর্ষা ফলকের সময়কাল এখানে নির্ধারণ করা সম্ভব হয়নি। মোহাম্মদ হানিফ পাঠান তৎকালীন সাপ্তাহিক মোহাম্মদ পত্রিকায় প্রাচীন মুদ্রা প্রাপ্তির শীর্ষ সংবাদ স্থাপেন। তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এই এলাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান সংগ্রহে সচেতন করে তুলেছিলেন। 1955 খ্রিস্টাব্দে বটেশ্বর গ্রামে স্থানীয় শ্রমিকরা 2টি লৌহপিণ্ড পরিত্যক্ত অবস্থায় ফেলে যায়। ত্রিকোণী আকৃতির এক মুখ চোখা বাড়ি লৌহ পিণ্ডগুলো হাবিবুল্লাহ পাঠান তার বাবাকে নিয়ে দেখান। তিনি অভিভূত হন। ওয়ারী গ্রামে 633 মিটার দৈর্ঘ্য বহু বিশিষ্ট বর্গাকৃতির গড় ও পরিমাণ রয়েছে। পূর্ব পাশে পরীক্ষাটি ছাড়াও গড় ও পরীক্ষার চিহ্ন লুপ্তপ্রায়। 6 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট আরেকটি বহুদেশীয় গড় ও পরীক্ষা সোনাতলা গ্রাম থেকে শুরু করে বটেশ্বর, হানিয়াবাগ, রাজারবাগ ও আমলাবাগ গ্রামের উপর দিয়ে আড়িয়াল খাঁ নদের প্রাপ্ত সীমানা পর্যন্ত বিস্তৃত। এটা স্থানীয় লোকজন অসম রাজার গড় বলে থাকেন। এরূপ 2টি প্রতিরক্ষা প্রাচীন গুরুত্বপূর্ণ বাণিজ্য বা প্রশাসনিক কেন্দ্রের দিকে নির্দেশনা স্বরূপ, যা নগরায়নের অন্যতম শর্ত। এই হচ্ছে বটেশ্বরের সামনের অংশটুকু। বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে বটেশ্বরের। বটেশ্বরে রয়েছে উন্মুক্ত জাদুঘর। এটা হচ্ছে বটেশ্বরের অংশ। 2010 খ্রিস্টাব্দে মার্চ মাসের 9ম ধাপের উৎখননে বেরিয়ে আসে যে প্রায় 1400 বছর প্রাচীন ইট নির্মিত বৌদ্ধ মন্দির
10.6 মিটার বাই 10.6 মিটার বর্গাকার বৌদ্ধ মন্দিরটির দেওয়াল 80 সেন্টিমিটার প্রশস্ত আর বৃত্তিমূলক 1 মিটার। কাদামাটির খাদুনির দেওয়ালের ভিত্তি 3 ধাপে প্রস্কিত। মূল দেওয়ালের উত্তর ও দক্ষিণে পশ্চিমে 70 সেন্টিমিটার দূরত্ব সমান্তরালভাবে 70 সেন্টিমিটার প্রশস্ত দেওয়াল রয়েছে। মূল দেওয়ালের চারিদিকে ইট বিছানা 70 সেন্টিমিটার প্রশস্ত প্রদক্ষিত পথ রয়েছে। প্রদক্ষিত পথের বাইরে দিক মূল দেওয়ালের সমান্তরাল 60 সেন্টিমিটার প্রশস্ত দেওয়াল রয়েছে। তবে পূর্ব দিকে মূল দেওয়ালের ও বহির্দেওয়ালের দূরত্ব 35 মিটার। পূর্ব প্রদক্ষিত পথ ও বারান্দা রয়েছে। এ পর্যন্ত বৌদ্ধ মন্দিরটিতে 2টি নির্মাণ যুগ শনাক্ত করা হয়েছে। আদি নির্মাণ যুগে ইট বিছানো মেঝের অংশবিশেষ উন্মোচিত হলেও অন্য বিশিষ্ট শনাক্ত করতে আরো সময় লাগবে। তবে পরবর্তী নির্মাণ যুগে পূর্ব ও দক্ষিণ কোণে ইট বিছানো একটি বেদি পাওয়া গেছে। উৎখননের 8টি পাপড়িযুক্ত একটি পদ্ম অনেকটা অক্ষত অবস্থায় বেরিয়ে আসে। এই পদ্ম উপস্থিতিতে মন্দিরটিতে পদ্ম মন্দির মর্যাদা দেয়। বৌদ্ধ ধর্মের পদ্ম খুবই তাৎপর্যপূর্ণ। বৌদ্ধ ধর্মের 8টি শুভ লক্ষণ প্রতীকের মধ্যে একটি পদ্ম। মন্দিরটিতে শিবপুর উপজেলা মন্দিরভিটা থেকেও শনাক্ত করা হয়েছে। এই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বটেশ্বর। এটা ঢাকা থেকে বটেশ্বর যাওয়ার সহজ উপায় হচ্ছে ট্রেনে করে ঢাকা থেকে ট্রেন বা বাসে ঢাকা থেকে সহজে নরসিংদী বা যে কোনো জেলা থেকে নরসিংদী শহর থেকে 35 কিলোমিটার উত্তরে বেলাবু উপজেলার মারজান বাজার থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে ওয়ারী ও বটেশ্বর 2টি গ্রাম রয়েছে। ওয়ারী ও বটেশ্বর বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে। আমি আবারও বলছি, নরসিংদী জেলার বেলাবু ও শিবপুর উপজেলায় অবস্থিত ওয়ারী ও বটেশ্বর। গ্রাম দুটি প্রত্নতাত্ত্বিক নির্দেশনা পাওয়া যায়। বাংলাদেশ সরকারি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ওয়ারী বটেশ্বর এলাকায় উৎখননের কর্মচরণা চলছে। 2017 সালের তারিখ থেকে ওয়ারীতে উৎখনন কাল শুরু হয়। এই হচ্ছে নগরের ধ্বংসস্তূপ বিশেষ। এখানে প্রায় উন্মুক্ত জাদুঘর রয়েছে। বিভিন্ন সাইনবোর্ড লাগানো থাকে, সাইনবোর্ড লাগানো আছে। ওয়ারী বটেশ্বরের পরিচিতি এখানে দেওয়া থাকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের যে ব্লগটা থাকছে সেটা হচ্ছে বেলাবু বাজার জামিয়া মসজিদ বা কেন্দ্রীয় মসজিদ। নরসিংদী জেলায় অর্থাৎ এবং সারা বাংলাদেশের যে কয়েকটা উল্লেখযোগ্য মসজিদ, বৃহত্তম মসজিদ রয়েছে সেটার মধ্যে বেলাবু জামে মসজিদটি অন্যতম। আজকের এই ভিডিওটা থাকছে এই মসজিদটিকে কেন্দ্র করে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাকে শেয়ার করবেন। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। এই হচ্ছে বেলাবু বাজার জামে মসজিদের দক্ষিণ পাশের অংশটুকু। প্রায় 300 বছর পূর্বে জমিদার দ্বারা নির্মিত করেছিলেন এই বেলাবু মসজিদটি। এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বেলাবু বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। বাংলাদেশের সেরা মসজিদগুলোর মধ্যে এটা একটা অন্যতম। স্থানীয়দের মাঝে বহু লোকগাথা, লোকগল্প প্রচলিত রয়েছে এই মসজিদটিকে নিয়ে। তেমন একটি হলো মসজিদটির প্রতিষ্ঠানের শুরু দিক থেকে মসজিদের ভিতর গায়েবী কোরআনে তেলাওয়াত শোনা যেত। এরপর এলাকাবাসীর কাছে পরিচিত লাভ করে এই মসজিদটি। এছাড়া মসজিদের প্রতিষ্ঠাতা ও জমিনদাতা প্রশ্নে রয়েছে নানা মত পার্থক্য। স্থানীয়দের মধ্যে কেউ কেউ মনে করে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের জমিদাতা দেওয়ান আয়েশা আক্তার খাতুন এই মসজিদের জমি দান করেন। আবার কেউ কেউ মনে করেন সাং বীরবাগ গ্রামের বাসিন্দা জনাব মাহমুদ ব্যাপারী এই জমির দাতা।
মসজিদটির পুনর্নির্মাণ সহযোগিতা করেছিলেন থামেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব আবুল কাদের মোল্লা। ভিতরের অংশটুকু মসজিদের 2006 সালে মসজিদটির পুনর্নির্মাণ কাজ শুরু হয়ে গেলে শেষ হয় 2008 সালে। আনুমানিক 3 কোটি টাকা ব্যয়ে মসজিদটি পুনর্নির্মাণ কাজ শুরু হলেও 2008 সালে শেষ হওয়ার পক্ষকালে প্রায় 3,20,00,000 টাকা খরচ হয়। পুনর্নির্মাণ মসজিদের চাকচিক্য সৌন্দর্য বর্ধন করা হলেও প্রথম প্রচেষ্টার সময় এটা সাদা চুনের আল্টিপলিশন দবদবে সাদা রঙের 60টি গম্বুজের সমন্বয়ে নির্মাণ করা হয়েছিল এই মসজিদটি প্রায় 300 বছর পূর্বে। পরবর্তীতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশরাফপুর গাইবী মসজিদ থেকে। অনেকে আবার আশরাফপুর মসজিদ নামেও পরিচিত। চলুন দেখাই আশরাফপুর গাইবী মসজিদ। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আশরাফপুর গাইবী জামে মসজিদ, আশরাফপুর জামে মসজিদ নামেও পরিচিত এই মসজিদটি। এই মসজিদটি নরসিংদী জেলা শিবপুর থানায় অবস্থিত। শিবপুর বাস স্ট্যান্ড থেকে আনুমানিক 3 কিলোমিটার দূরে এই মসজিদটি। মসজিদটির সামনের অংশে 3টি কবর রয়েছে। আশরাফপুর মসজিদটির শিলালিপিটি বর্তমানে জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। শিলালিপি থেকে জানা যায় 930 হিজরি এবং 1524 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন আবুল মুজাফফর নুসরাত শাহ এর শাসন আমলে 1519 থেকে 1532 জনৈক দেলোয়ার খান এই মসজিদটি নির্মাণ করেছিলেন। 1897 সালে ভয়াবহ ভূমিকম্পের ক্ষতিগ্রস্তের পর মসজিদটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং ধীরে ধীরে মসজিদটিতে জঙ্গলে ঢেকে যায়। 1940 সালে মাওলানা সৈয়দ আলীর নেতৃত্বে জঙ্গল পরিষ্কারের পর মসজিদটি উদ্ধার করা হয়। সেই সময়ে মসজিদটির মেহরাব এবং পশ্চিম দিকের দেওয়াল প্রস্তুত ছিল। এক গম্বুজ বিশিষ্ট এই ছোট মসজিদটি সুলতান শৈলীতে নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে এই মসজিদটির স্থানে একটি 3 গম্বুজ মসজিদ আধুনিক নির্মাণ করা হয়। এটা হচ্ছে গম্বুজের বিশেষ অংশ। আশরাফপুর গাইবী মসজিদ লোককথায় বিভিন্ন কল্পকথা রয়েছে। গল্পকথার মাধ্যমে বিভিন্ন লোক উপস্থাপন করে এই মসজিদটিকে ঘিরে। কেন আমরা জানতাম ছোটবেলা একটা ইয়ে ছিল, জঙ্গল ছিল, বাড়ি ঘরও ছিল নাকি করতে পারি না। পরে ধরনের জঙ্গলে পরিষ্কার করছে, পরে মসজিদের আকারে একটা বিল্ডিং হয়েছে না, খুব ছোট করে। এইটা দিয়ে এ দেশের মানুষে পরে এইটারে মসজিদ বানা লেছে, যেটা গাইবী হয়েছে। এটা কয়ে এবারে মসজিদ বানাইছে, এই হল নাম হয়ে গেছে গাইবী মসজিদ। গাইবী মসজিদ ইয়ার মধ্যে আবার ইয়াই ছিল 11-12 লোক ছিল, কেন 12 লোক থাকতেছে। পরে মাগরির নামাজ ধরতো আর আইসি নামাজ পড়তে, মাগরির নামাজ, এশার নামাজ। পরে ফজর তো নামাজ পড়িয়া পরে তারা কইতেছে কি যে এখন তো আমরা আইছিলাম থাকবার লাগি, মানে 12 জন থাকবো আমরা, মানে 11 জনের জায়গা হয়, একজনের জায়গা হয় না। তাই এই যে কইছে এ কহাতে তারা ঘরে চলে গেছে। এই হলে আমরা জানি আজ মতো আমরা গাইবী মসজিদ কই করছে, তখন ওই এই কবরগুলি দেখা গেছে। তাহলে এক কবর রাখা দিছে, কোন লোক কেমন লোক এটা কেউ দেখা নাই, বুঝলেন না। স্বাগতম জানাচ্ছি বেলাবু জমিদার বাড়ি থেকে। আজকের এই ভিডিওটা থাকছে বেলাবু জমিদার বাড়িকে নিয়ে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। চলুন দেখাই বেলাবু জমিদার বাড়ি। এই হচ্ছে বালাপুর জমিদার বাড়ি প্রবেশের গেট, আর এটা শানবাঁধা পুকুর ঘাট। নরসিংদীর সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের মেঘনা নদীর তীরে বালাপুর গ্রামে অবস্থিত। জমিদার নবীনচন্দ্র সাহা
320 বিঘা জমির উপর প্রতিষ্ঠান করেন এই বালাপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির পাশেই মেঘনা ঘাট, আর এই ঘাটকে কেন্দ্র করেই নবীনচন্দ্র সাহা এই বাড়িটি বানিয়েছেন। শত শত বছর পুরনো ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি নির্মাণ শৈল দারুণ দৃষ্টিনন্দন ও চমৎকার। ইতিহাস ঐতিহ্যের আবহে সময় কাটানোর জন্য দারুণ এক জায়গায় এই বালাপুর জমিদার বাড়ি। জমিদার বাড়িটি ঐতিহ্যের ছোঁয়ার সাথে পাবেন মেঘনা নদী ঘুরে আসার অভিজ্ঞতা। বালাপুর জমিদার বাড়িটি 103 কক্ষের বিশাল বাড়ি, যেখানে বাড়ির উত্তর দিকে একতলা, দক্ষিণে দোতলা, আর পূর্ব দিকে 3 তলা এবং পশ্চিম দিকে 2 তলা ভবন দেখতে পাবেন। ফ্লোরের মোজাইক এবং টাইলসের ব্যবহার দেখেই বোঝা যাবে সে সময় কতটা বিলাসবহুল ছিল এই বাড়িটি। দরজা জানালাগুলো খুবই গোছানো এবং জানালাগুলো ফুল, লতা পাতা সহ বিভিন্ন মনোমুগ্ধকর কারুকার্যে সজ্জিত। এই জমিদার বাড়িটি প্রতিটি ভবনই মনোমুগ্ধকর কার্যকর কারুকার্য শোভিত। জমিদার বাড়ির পশ্চিমে রয়েছে 3টি শান বাঁধানো পুকুর ঘাট, যা একটা আমি প্রথম দেখিয়েছি আপনাকে। কারুকার্য সমৃদ্ধ দুর্গাপূজা মণ্ডল দেখেই এই জমিদার বাড়ির সেখানে আভিজাত্য ও জাঁকজমকতা বোঝা যায়। এই বাড়িটি 2টি মন্দির এখনো অতীতের সাক্ষী রয়ে গেছে। সেই সময়ে অতিথি থাকার জন্য আরেকটি সুন্দর ভবন ছিল এই জমিদার পাশে। রয়েছে একটি স্কুল, যা 1913 সালে প্রতিষ্ঠা করা হয়। এটা অতিথিশালা মনে হয় ছিল এক সময়কার, তখন পাশে পূজা মণ্ডল রয়েছে। যাওয়ার জন্য জমিদার বাড়ি যাওয়ার জন্য নরসিংদীর যাওয়ার আগেই 5 দোনার আগেই মাধবদী নেমে রিক্সায় আসতে পারেন। রিক্সা অটো আসতে পারেন, রিক্সায় অনেক দূর, অটো আছে অ্যাভেলেবেল এখন, অটোতে আসতে পারেন। বেনাপোল জমিদার বাড়ি না নবীনচন্দ্র সাহা জমিদার বাড়ি নামেও অনেক পরিচিত। এখানে আসলে নৌকা ভ্রমণ করার মতো, পাশেই মেঘনা নদী রয়েছে, তাই নৌকা ভ্রমণ করার মতো জায়গা রয়েছে। এইটা হলো একটা পূজা মণ্ডপ। আর একটা পূজা মণ্ডপ স্কুলের, অর্থাৎ একটা খোলা মাঠ আছে, মাঠে যেখানে খেলাধুলা করে সেটার পাশে একটা পূজা মণ্ডপ রয়েছে। 2টা পূজা মণ্ডপ। এখনো দেখলেই বোঝা যায় জমিদার বাড়ির জমিদারির আভিজাত্য। সহজ উপায় হচ্ছে বেনাপোল জমিদার বাড়ি, বালাপুর জমিদার বাড়ি বা নবীনচন্দ্র সাহা জমিদার বাড়ি যাওয়ার সহজ উপায় হচ্ছে ঢাকা গুলিস্তান সার্জন আহাদ পুলিশ বক্সের সামনে থেকে মেঘালয় বাসে করে নরসিংদী মাধবদী। সবাইকে স্বাগতম জানাচ্ছি। 400 বছর আগের মুসলিম নিদর্শন দেওয়ান শরীফ মসজিদ। দেওয়ান শরীফ মসজিদ নরসিংদী জেলায় অবস্থিত। নরসিংদী জেলার পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে রয়েছে 3 গম্বুজ বিশিষ্ট নীল রঙের 400 বছর আগের মুঘল আমলের মুসলিম সভ্যতার নিদর্শন দেওয়ান শরীফ মসজিদ। এই হচ্ছে দেওয়ান শরীফ মসজিদ। এটা দেওয়ান শরীফ মসজিদের সামনের অংশটুকু। এখানে রয়েছে ঈশা খার
পঞ্চম অধ্যস্থর পুরুষ দেওয়ান শরীফ খাঁ ও তার স্ত্রী মুর্শিদা কুলি খাঁর কন্যা জয়নব বিবির যুগল মাজার। এই হচ্ছে মসজিদটির সামনের অংশটুকু, এটা হলো প্রধান ফটক। মসজিদটি দেখতে যাওয়ার জন্য পাঁচদনা থেকে সিএনজি পারুলিয়া গ্রাম যাওয়া যায়। পারুলিয়া গ্রামে রয়েছে এই মসজিদটি, দেওয়ান শরীফ মসজিদ। এটা সামনের অংশটুকু, অর্থাৎ মসজিদের পূর্ব অংশটুকু 3 দরজা বিশিষ্ট এই মসজিদটির উত্তর ও দক্ষিণ পাশে আরো একটি করে দরজা রয়েছে। (1719 হিজরিতে 3 গম্বুজ মসজিদটি নির্মাণ করেন জয়নব বিবি। 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান বাংলার সুবেদার নিযুক্ত হন ও তার কনিষ্ঠ কন্যা বিবি জয়নবকে মনোয়ার খাঁর পঞ্চম ছেলে শরীফ খাঁর সাথে বিবাহ দিয়ে জামাতাকে মহেশ্বরী পরগনার দেওয়ান নিযুক্ত করেন। তখনই জয়নব বিবি জনগণের চাহিদা অনুসারে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি প্রায় 12 বিঘা জায়গার উপর নির্মিত রয়েছে। পাশে একটি পুকুর রয়েছে, পুকুরে 4টি শান বাঁধানো ঘাট বিশিষ্ট পুকুর। এই হচ্ছে ভিতরের অংশটুকু, গম্বুজের অংশটুকু দেখা যাচ্ছে 3 গম্বুজ বিশিষ্ট, এরকম 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। 5 ফুট প্রশস্ত দেওয়াল, 6 ফুট দৈর্ঘ্য। এই হলো মসজিদটির অংশ ভিতরে। সবাইকে স্বাগতম জানাচ্ছি ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি থেকে। গিরিশচন্দ্র সেনের বাড়ির হচ্ছে নরসিংদী জেলার পাঁচদনা গ্রামে, অর্থাৎ পাঁচদনা বাজারে অবস্থিত। ড্রিম হলিডে পার্ক সংলগ্ন মেহেরপাড়ায় রয়েছে পবিত্র কোরআন শরীফের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি। এই হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি। বাড়িটি অনেকদিন পরিত্যক্ত অবস্থা পড়ে থাকা 2016 সালে ভারতীয় কমিশনের অনুদানে মূল বাড়িটি কাঠামো ঠিক রেখে পুনর্নির্মাণ করে দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হয়। এই বাড়িটি গিরিশচন্দ্র সেন বাড়ি সংস্কারের ক্ষেত্রে চুন সুরকির পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা মূল্যবান কাঠ ও টালি ব্যবহার করা হয়েছে। আর বাড়ির অন্দরমহল সাজানো হয়েছে ব্রিটিশদের আমলে আসবাবপত্র দিয়ে। এছাড়া সামনে স্থাপন করা হয়েছে গিরিশচন্দ্র সেনের সংক্ষিপ্ত জীবনী সহ একটি অবক্ষ মূর্তি। গিরিশচন্দ্র সেন বাড়ি বর্তমান জাদুঘর রয়েছে, বা জাদুঘর হিসেবে এটা প্রত্নতত্ত্বের অধীনে। জাদুঘর গিরিশচন্দ্র সেনের ব্যবহৃত জিনিসপত্র, বস্তুবিটার আবিষ্কৃত প্রত্নতন্ত্র এবং তার কিছু বই রয়েছে। এখানে প্রতি সপ্তাহে রবিবার বন্ধ থাকে, আর প্রতিদিন 6 দিনই গিরিশচন্দ্র সেনের জাদুঘরটা সবার জন্য মুক্ত খোলা থাকে। যে কোনো কেউ একদিনে ঢাকা থেকে ঘুরে আসতে পারেন। আনুমানিক 50 কিলোমিটার হবে ঢাকা থেকে। এটা পাঁচদনা মোড়ে অবস্থিত। আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি পবিত্র কোরআনের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের পৈতৃক ভিটায়। ভাই গিরিশচন্দ্র সেন 1834 সালে জন্মগ্রহণ করে 1910 সালে মারা যায়। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য, আর ব্রাহ্ম সমাজের কারণেই উনি কোরআনের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করেন। আমাদের উপরে একটা রুম আছে যেখানে ব্রাহ্ম সমাজ সম্পর্কে আপনাদেরকে বলবো। আর এই রুমটা হলো রিসেপশন রুম, আর রিসেপশন রুমের এই মেঝেটা হলো আদি মেঝে, এটা চুনসুরকির মেঝে পুরনো। আর এই পাশেটা হলো নতুন সংস্কার করা হয়েছে। এই বিল্ডিংটা ওই আদলেই নতুন করে করা হয়েছে। আর ভিতরে যে জিনিসপত্র সব 19 শতকের, যেরকম তামা কাঁসা থালাবাটি এগুলি 19 শতকের, এবং আসবাবপত্র 19 শতকের। 19 শতকের জিনিসপত্র দিয়ে এই জাদুঘরটা তৈরি করা হয়েছে। এই যে 19 শতকের জিনিসপত্র। এই পাশটাকে আমরা ভাষা গ্যালারি বলি। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন একজন ভাষাবিদ এবং সাংবাদিক। এই যে ওনার লেখা কোরআনের অনুবাদক, হাদিসের অনুবাদক।
এবং তাপসমালা, এটাও উনি লেখেন। মহিলা পত্রিকা বিষয়ক সম্পাদক, মানে উনি একজন সাংবাদিকও ছিলেন। আর যেহেতু ভাষা গ্যালারি করা হয়েছে, এই জন্য ভাষার যে প্রথম উৎপত্তি ব্রাহ্মী লিপি, এই যে ব্রাহ্মী লিপি এবং চর্যাপদ দিয়ে শুরু করা হয়েছে, ভাষা আন্দোলন দিয়ে শেষ করা হয়েছে। ওনার বাড়িতে কাজ করা অবস্থায় এই জিনিসগুলি পাওয়া যায় যখন সংস্কার করে। এই যে এখানে আছে সরবনের উৎপত্তি ও বিকাশ। আজকে আমরা শুরু এরকম ভাবে লিখি, কিন্তু খ্রিস্টপূর্ব 300 বছর আগে শুরু হয়েছিল উল্টাকের মতো। এটা ব্রাহ্মী লিপি শুরু হয়েছে, এটা মহাস্থান করে পাওয়া যায়, পরে চেঞ্জ হইতে হইতে এই পর্যায়ে আসছে যে আমরা বর্তমানে লিখি। এই যে এই পাশে আছে ব্যঞ্জন বর্ণের উৎপত্তি ও বিকাশ, যেরকম ক ছিল আগে যুগের মতো, পরে পরিবর্তন হইতে হইতে এই পর্যায়ে আসছে। আছে এই যে ভাষা আন্দোলন সম্পর্কে লেখালেখি, যারা একটু সময় নিয়ে আসে পরে। ভাষা আন্দোলনের ছবি, প্রথম মোহাম্মদ আলী জিন্নাহর ভাষণ, প্রথম ব্যারিকেড, দ্বিতীয় ব্যারিকেড, এগুলো 21 ফেব্রুয়ারি আগে। এই যে আবুল বরকতের ছবি 21 ফেব্রুয়ারি দিন। আর এটা হলো ইডেন কলেজের যে প্রথম শহীদ মিনার মেয়েরা বানায় 1953 সালে। 56তে যে ভাষানি ফুল দেয়, এগুলি ভাষা সৈনিক, নরসিংদীর ভাষা সৈনিক, যারা নরসিংদীতে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তাদের একটা বই আছে এখানে, যে নরসিংদীতে ভাষা আন্দোলন, যারা একটু সময় নিয়ে আসে পরে তাদের জন্য। আর পুরা ভাষার ইতিহাস এই বইটা হচ্ছে 1947 থেকে 56 সাল পর্যন্ত। যে প্রত্যেকটা ছবি এবং ছবির সাইডে লেখা আছে। পাঠ্য বইয়ে তো আর সব নাই, যারা সময় নিয়ে আসে পরে তাদের জন্য। আসে এটা হলো আদি দেয়াল, মানে পুরনো দেয়াল, একবার নিচ থেকে উপর পর্যন্ত আগের পর্যায়ে রাখা হয়েছে এই দেয়ালটা। আর এই পাশ থেকে সংস্কার করা হয়েছে বিল্ডিং। এই যে দেয়ালের মাঝখানে ফাঁকা জায়গা, মানে কালি, তার মানে প্রদীপ টাইপের কিছু রাখতো, যার কারণে এই যে হারিকেন রাখা। এটা দেয়ালে লাগানো অবস্থায় পাওয়া গেছে, এটা ওনার ব্যবহৃত এবং ওনার সময়কার শিল্পাটা। এগুলি হলো চীনামাটির থালাবাটি, 19 শতকের, ওই সমসাময়িকের। বাট এই জায়গার না, এটা একটা জমিদার বাড়ি। জমিদার বাড়িতে যেরকম জিনিসপত্র ব্যবহার করতো, ওই সমসাময়িক জিনিসপত্র দিয়ে জাদুঘরটা করা হয়েছে। ওনার লেখা বই, উনি প্রায় 50টার মতো বই লিখছেন, আর বেশিরভাগ বই ইসলাম ধর্ম সম্পর্কে। এই বাসার চুন বালির আস্তরণ, চুন আর সুরকির আস্তরণ। এই বিল্ডিংটা চুন বালি এবং চুন সুরকি দিয়ে নতুন করে করা হয়েছে। এগুলি হলো ইট, এই বাসার ইট এবং টালি। এখানে যে ইটগুলি ব্যবহার করছে আগের বিল্ডিং এর ইট, নতুন করে বসানো হচ্ছে চুন সুরকি দিয়ে। এই যে এই ফ্লোরটাও পুরনো, মানে যেখানে ভালো পাওয়া গেছে রেখে দেওয়া হয়েছে, বাকিটা সংস্কার করা হয়েছে। 19 শতকে এরকম তামা, কাঁসার থালাবাটি ইউজ করতো, যেরকম গ্রাম অঞ্চলে মুড়ির টিন, বড় কোনো অনুষ্ঠান হলে হ্যাজাক লাইট। আর আসলে আগে ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে এই মিউজিয়ামে ইলেকট্রিসিটিটা ব্যবহার করা হয় না, ওই আদলটা ধরে রাখার জন্য। আসেন উপরে দেখি, বাহির দিয়ে সিঁড়ি। এই দেওয়ালটা হচ্ছে পুরনো দেওয়াল। আপনারা দেখতে পাচ্ছেন যে দেওয়ালটি আমরা এখন আছি দ্বিতীয় তলায়। আর এটা একটা বেডরুম। আগেকার জমিদার বাড়িতে বেডরুম উপরেই থাকতো আলো বাতাসের জন্য, যার কারণে উপরে বেডটা করা হয়েছে। এই যে বেডের পাশে যা থাকতো ওই সমসাময়িক জিনিসপত্র। আজকে আমরা কলম দিয়ে লিখি। 19 শতকে এরকম ময়ূরের পাখা কালির জোয়ার দিয়ে লিখতো। এই যে ভাই গিরিশচন্দ্র সেন এরকম কাপড় পরতেন, কিন্তু এই কাপড় না, এটা হলো ওনার ছবি। ছবি থেকে ফ্যাশন ডিজাইনাররা এরকম কাপড় তৈরি করে দিছে। আজকে আমরা জুতা পরি, আগে এরকম কাঠের খড়ম পরতো।
19 শতকে এরকম রেডিও শুনতো, এরকম ট্রাং ইউজ করতো, মানে 19 শতকে যেরকম জিনিসপত্র ব্যবহার করতো ওই সমসাময়িক জিনিসপত্র দিয়ে জাদুঘরটা করা হয়েছে। নিচে হলো ভাষা গ্যালারি, উপরে হলো মুক্তিযুদ্ধ গ্যালারি আছে। মুক্তিযুদ্ধের উপরে এখানে অনেকগুলি বই, যারা একটু সময় নিয়ে আসে পড়ে তাদের জন্য, এবং আছে সমকালীন পত্র পত্রিকার কাটিং। যেহেতু একজন ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন একজন সাংবাদিক, উনি ওনার অনেক পত্রিকার কাটিং আছে, যারা একটু বেশি পড়াশোনা করে তাদের জন্য উপকারে আসে। এই মিউজিয়ামে যারা সময় নিয়ে আসবে তারা এই যে বইগুলো পড়তে পারবে। সমকালীন মন্তব্য, যখন কোরআনের অনুবাদ করে তখনকার লোকেরা কে কিরকম কমেন্টস করছিল এগুলিও এখানে লেখা আছে, যে সময় নিয়ে আসলে পড়া যায়। এটা হলো একটা সাইড বেডরুম। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য। প্রথম রাজা রামমোহন রায়ের গড়া হলো ব্রাহ্ম সমাজ। আর রাজা রামমোহন রায় সর্বপ্রথম লেখালেখি করে সতীত প্রথা উত্তোলনের জন্য, এবং একেশ্বরবাদী একটা আন্দোলন গড়ে তোলে। যখন রাজা রামমোহন রায় 1830 সালে মারা যায়, তখন এই সমাজের ফলোয়ার হয় ভাই গিরিশচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, আরো অনেকে। তখন এই সমাজ থেকে সভাপতি নির্বাচিত হয় কেশবচন্দ্র সেন। আর এই কেশবচন্দ্র সেন 4 জনকে 4টা ধর্ম নিয়ে রিসার্চ করার জন্য বলে। আর ভাই গিরিশচন্দ্র সেনের ভাগে পড়ে কোরআন, তখনই সে কোরআনের অনুবাদটা করেন। মানে মূল থিমটা হলো এরকম যে উনি হিন্দু সম্প্রদায়ের, কেন কোরআনের অনুবাদ করতে গেলেন, মানে ব্রাহ্ম সমাজ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় কোরআনের অনুবাদ করার জন্য, তখন সে কোরআনের অনুবাদ করেন। আর ব্রাহ্ম সমাজের তারা বলতো সব ধর্মই সাধারণ সত্য, প্রত্যেকটা ধর্মের মধ্যে ভালো কথা বলা আছে, প্রতিটা ধর্মের মধ্যে অনেক নিষেধও আছে। যেরকম আমরা জানি যে আমাদের মুসলমান ধর্মের মধ্যে সুদ ঘুষ এগুলি হারাম, এরপরেও কিন্তু আমরা করতেছি। হিন্দু ধর্মের মধ্যে অনেক নিষেধ, তারপরেও তারা করতেছে। ব্রাহ্ম সমাজের তারা বলতো যেহেতু সব ধর্মই সাধারণ সত্য, এই জন্য তারা প্রত্যেকটা ধর্মের ভালো দিক নিয়ে এসে একটা নতুন ধর্ম তৈরি করে, যেটার নাম দেয় ব্রাহ্ম ধর্ম। বুঝতে পারছেন?